আশা করছি সবাই ভালো আছো, সুস্থ এবং নিরাপদে আছো। আমিও ভালো আছি। আজকে অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান ক্লাসে আজকে আমরা পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায় ছোটদের শিষ্টাচার শিক্ষা এটা সম্পর্কে জানবো। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা এটা মেনে চলার চেষ্টা করবে। শিষ্টাচার শিক্ষা বা প্রথমে আমাদের জানতে হবে যে শিষ্টাচার জিনিসটা কি। তো আমরা প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে পরিবারের বাবা মা বা অন্যান্য সদস্যদের সাথে কথা বলি, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব বা এলাকার মুরব্বী, শিক্ষক, সহপাঠী বা সমবয়সী, এরকম কিন্তু বিভিন্ন বয়সী বা বিভিন্ন মানুষের সাথে কিন্তু আমরা প্রতিনিয়ত বিভিন্ন প্রয়োজনে কথা বলি বা যোগাযোগ করি। এই বিভিন্ন মানুষের সাথে ভাব বিনিময় বা যোগাযোগের মাধ্যমেই কিন্তু শিষ্টাচার প্রকাশ পায়। অর্থাৎ একজন মানুষের সাথে সে বয়সে ছোট হোক, সমবয়সী হোক বা বড় হোক, বা সে আমার পরিচিত হোক বা অপরিচিত হোক, আমি কিভাবে তার সাথে কথা বলছি সেটার উপর কিন্তু আমার শিষ্টাচার বা মানবীয় গুণাবলী সেটা প্রকাশ পায়। অর্থাৎ একজন মানুষের সাথে আমরা কিভাবে কথা বলছি সেটার মাধ্যমেই আমাদের শিষ্টাচার প্রকাশ পাচ্ছে। আমরা যখন কোথাও যাই বা কারোর সাথে কথা বলি, তো যদি বয়সে সে বড় হয় তাকে শ্রদ্ধা করে বা সম্মান দিয়ে কথা বলি। ছোট কোনো শিশু বা ছোট অল্প বয়সী বা মানে সমবয়সীর তুলনায় যদি বয়সে ছোট হয় তাদের সাথে আমরা স্নেহ সুলভ আচরণ করি। সমবয়সী যারা তাদের সাথে আমরা বন্ধু সুলভ আচরণ করি। এগুলাই কিন্তু আসলে শিষ্টাচার। অর্থাৎ একজন মানুষ অপরের সুবিধা অসুবিধা দেখা, তাকে সাহায্য সহানুভূতি করা বা অন্যের জন্য অন্যের প্রয়োজনটাকে প্রায়োরিটি দেওয়া বা ঊর্ধ্বে দেখা, এই সব কিছু মিলিয়ে কিন্তু আসলে শিষ্টাচার প্রকাশ পায়। তো শিষ্টাচার হচ্ছে একটা মানবীয় গুণাবলী যেটা আসলে মানুষের মধ্যে বা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা অত্যন্ত জরুরি। তো মানবীয় গুণাবলী জিনিসটা কি? আমরা একজন মানুষ আর একজন মানুষের কাছ থেকে যে ধরনের আচরণ আশা করি সেটাই কিন্তু মানবীয় গুণাবলী। অর্থাৎ আমার বয়সী যে বা সমবয়সীদের কাছ থেকে কিন্তু আমি আশা করি যে তারা আমার সাথে বন্ধুসুলভ আচরণ করবে। তো আমি যেমন তাদের কাছ থেকে আশা করি তারাও কিন্তু আমার কাছ থেকে ঠিক এমনই আশা করে। তো একজন মানুষ আর একজন মানুষের কাছে যে ধরনের আচরণ আশা করে সেই আচরণগুলোকে বলা হয় মানবীয় গুণাবলী। তো এই মানবীয় গুণাবলী কিন্তু মানবীয় গুণাবলীর বিকাশ বা মানবীয় গুণাবলীর শিক্ষা এটা শুরু হয় পরিবার থেকে। কারণ একটা শিশু পরিবারেই জন্মগ্রহণ করে এবং পরিবার থেকেই কিন্তু মানবীয় গুণাবলীর মূল শিক্ষাগুলা দেয়া হয়। অর্থাৎ সে একেবারে জন্মের পর থেকেই কিন্তু আস্তে আস্তে এই মানবীয় গুণাবলীর শিক্ষা পেয়ে থাকে। এরপরে পরিবারের বাইরে আত্মীয় স্বজনের সাথে মিশে, এরপর সমবয়সীদের সাথে মিশে, তারপর সে স্কুলে আসে, স্কুলে সহপাঠীদের কাছে শিখে, শিক্ষকদের কাছে শিখে। এভাবে আস্তে আস্তে তার এই শেখার পরিধি আরও বাড়তে থাকে। কিন্তু এই মানবীয় গুণাবলীর মূল বিকাশ বা মূল শুরুটা হয় কিন্তু পরিবার থেকে। তো এই মানবীয় গুণাবলী অত্যন্ত জরুরি। মানবীয় গুণাবলীর মাধ্যমেই
কিন্তু একজন মানুষের মনুষ্যত্ব বা ব্যক্তিত্ব বা একজন মানুষ ভালো নাকি খারাপ সেটা কিন্তু বোঝা যায় এই মানবীয় গুণাবলীর মাধ্যমে। তো আমরা এখন জানবো বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা। বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা। বয়োজ্যেষ্ঠ কারা? তোমরা জানো যে বয়সে যারা বড় বা যাদেরকে মুরব্বী বলা হয় তাদেরকে কিন্তু বয়োজ্যেষ্ঠ বলা হয়। অর্থাৎ বয়সে জ্যেষ্ঠ যারা তাদেরকে, অর্থাৎ বয়সে বড় যারা তাদেরকে বয়োজ্যেষ্ঠ বলা হয়। তো এই বয়োজ্যেষ্ঠদের প্রতি তোমরা কিভাবে শ্রদ্ধা প্রদর্শন করো বা কিভাবে তাদের সাথে কথা বলো সেটা সম্পর্কে আমরা একটু জানবো বা বুঝবো। বয়সে বড় কারোর সাথে যখন আমরা কথা বলবো, সে হতে পারে আমাদের পরিবারের কেউ, হতে পারে বাইরের কেউ, পাড়া প্রতিবেশী বা অন্য কোনো আত্মীয় স্বজন, বা হতে পারে রাস্তায় একেবারেই অপরিচিত কেউ। কিন্তু কোনো প্রয়োজনে যদি তাদের সাথে কথা বলতে হয় তাহলে অত্যন্ত ভদ্রতার সাথে, নম্রতার সাথে কথা বলতে হবে। যদি তাদের কোনো কথা পছন্দ না হয় বা তোমার মনোভূত না হয় তাহলে অত্যন্ত সম্মানের সাথে তোমার মতামত জানাবে। এক্ষেত্রে কোনো ধরনের রাগারাগি বা চিল্লাচিল্লি এই ধরনের কাজ কখনোই করা যাবে না। যদি কোনো কিছু তোমার সমস্যা হয় সেটা খুব শ্রদ্ধার সাথে বা খুব বিনয়ীভাবে তোমার সেই সমস্যার কথা তাদেরকে জানাতে হবে। এছাড়াও রাস্তায় অনেক বয়োজ্যেষ্ঠ পরিচিত পাড়া প্রতিবেশী বা অনেক মানুষের সাথে দেখা হয়। তাদের সামনে চলাচলের সময় ভদ্রভাবে বা খুব বিনয়ের সাথে হাঁটাচলা করতে হবে। তাদেরকে সালাম বা কুশলাদি বিনিময় করতে হবে তাদের সাথে। এতে করে কি হবে, মানবীয় গুণাবলীগুলো আরও বিকশিত হবে এবং সবাই তোমাদেরকে ভালো এবং স্নেহের চোখে দেখবে। এরপর শিক্ষকের প্রতি শ্রদ্ধা। শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। শিক্ষককে মানুষ গড়ার কারিগর বলা হয়। পরিবার থেকে শিশু যে শিক্ষা অর্জন করে তারপরেই কিন্তু শিক্ষকের অবদান, অর্থাৎ স্কুল জীবনে বা স্কুলে যখন সে পড়া শুরু করে বা স্কুল জীবনে যখন সে পা দেয় তারপর থেকে কিন্তু সে শিক্ষকের কাছ থেকে শেখে। এবং এই কারণেই যেহেতু শিক্ষককে মানুষ গড়ার কারিগর বলা হয়, এজন্য বাবা মায়ের পরেই শিক্ষকের অবস্থান বা শিক্ষকের মর্যাদা। তো তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা শিক্ষক তার স্টুডেন্টদের বা তার শিক্ষার্থীদের কিন্তু নিজের সন্তানের মতো মনে করে। তো এই শিক্ষকের সাথে কোনো ধরনের অশোভন আচরণ তোমরা করবে না। রাস্তায় বা অন্য কোথাও দেখা হলে খুব বিনয়ের সাথে কথা বলবে, কুশলাদি বিনিময় করবে। অনেকে আছে যে এক পাশ দিয়ে শিক্ষক যাচ্ছে, অন্য পাশ দিয়ে শিক্ষার্থীরা আড্ডা দিচ্ছে বা তাদের মতো করে চলছে, কথা বলছে, কিন্তু এটা আসলে মোটেও উচিত না। এটা আসলে মানবীয় গুণাবলীর পুরাই বিপরীত। এটাতে আসলে কখনো কোনো শিক্ষকের চোখে ভালো হওয়া যায় না বা সমাজের মানুষও কিন্তু ভালো বলে না। ক্লাসে যখন তোমরা আসবে তখন শিক্ষক ঢুকলে উঠে দাঁড়িয়ে তাকে শ্রদ্ধা জানানো বা সম্মান জানানো, সালাম দেওয়া, কুশলাদি বিনিময় করা, এগুলো কিন্তু একজন শিক্ষার্থীর জন্য অত্যন্ত জরুরি বা অত্যন্ত প্রয়োজনীয়। এবং এই আচরণগুলোর মাধ্যমেই কিন্তু একজন শিক্ষার্থী সঠিক মানুষ হিসেবে বা সঠিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
তো তোমাদের শিক্ষকের প্রতি শ্রদ্ধা বা শিক্ষকের প্রতি আচরণের ব্যাপারে তোমাদের সচেতন হতে হবে এবং মেনে চলতে হবে। এরপর আছে সমবয়সীদের প্রতি আচরণ। সমবয়সীদের প্রতি আচরণ। তোমরা যারা একই ক্লাসে পড়ো তারাই সাধারণত সমবয়সী। সমবয়সী এটা স্কুলের ভিতরে বা ক্লাসের ভিতরে থাকতে পারে, বাইরে পাড়া প্রতিবেশীদের মধ্যেও থাকতে পারে, আবার তোমার আত্মীয় স্বজনের মধ্যেও থাকতে পারে। তো এই সমবয়সীদের সাথে বন্ধুসুলভ আচরণ করতে হবে। তাদের বিভিন্ন সমস্যা বা কোনো বিপদে পড়লে তাদেরকে যথাসম্ভব সাহায্য করা, বা তাদেরকে বন্ধুসুলভ আচরণ করা বা বন্ধুর মতো তাদের দেখা, তাদের সাথে প্রতিযোগিতা না করে তাদেরকে সহযোগিতা করার মানসিকতা রাখতে হবে। হয়তোবা ক্লাসে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু সমানভাবে শিক্ষকের কথা বুঝতে পারে না, বা সমানভাবে কিন্তু তারা বাড়ির কাজ বা অন্যান্য ক্লাসের কাজ এগুলো কিন্তু করতে পারে না। অনেক সমস্যার কারণে এটা হয়ে থাকে। তো এক্ষেত্রে তাদের সাথে রূঢ় আচরণ না করে তাদেরকে যদি সহযোগিতা করা হয় তাহলে কিন্তু বেশ সমবয়সীদের মধ্যে অত্যন্ত ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে এবং মানবীয় গুণাবলীর বিকাশ হয়। আবার যেসব শিক্ষার্থীরা দুর্বল বা সহজে মানে বুঝতে যাদের একটু সমস্যা হয়, তাদের যদি সহযোগিতা করে তাহলে কিন্তু এইভাবে মানে সমবয়সীদের মধ্যে সম্পর্কটাও অনেক ভালো থাকে বা ভালো হয়। তো এরপর আছে ছোটদের প্রতি দায়িত্ব ও স্নেহ। তোমাদের বাসায় অনেকে ছোট ভাই বোন থাকে, আবার স্কুলে যে পড়ো তোমাদের নিচের ক্লাসে যেসব স্টুডেন্টরা থাকে তারা কিন্তু তোমাদের থেকে বয়সে ছোট। আবার পাড়া প্রতিবেশীদের মধ্যেও কিন্তু অনেকে থাকে যারা তোমাদের থেকে বয়সে ছোট। এই ছোটদের প্রতি সবসময় অত্যন্ত স্নেহসুলভ আচরণ করতে হবে। অর্থাৎ তাদেরকে সবসময় তাদের প্রতি নমনীয় থাকতে হবে। তাদের কোনো ভুল হলে সেটা খুব সুন্দর করে আদর দিয়ে তাদেরকে বোঝাতে হবে। তাদের প্রতি চিৎকার চেঁচামেচি না করে তাদেরকে সুন্দর করে আস্তে ধীরে বুঝিয়ে দিতে হবে বা বোঝাতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, শিশুরা বা ছোটরা বড়দেরকে অনুসরণ করে বা বড়দেরকে অনুকরণ করে চলতে অনেক বেশি পছন্দ করে এবং বড়দেরকে দেখেই কিন্তু তারা শেখে। এজন্য তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে তুমি যে কাজটা করবে সেটা দেখে অন্য কেউ শিখছে বা অন্য কেউ সেটা অনুকরণ করছে। এজন্য তোমার আচরণ বা তোমার কাজকর্ম বা তোমার সবকিছুই যেন ভালো হয় বা সেটার মধ্যে ছোটরা সেটার মধ্যে থেকে ভালো কিছু নিতে পারে, সেই চেষ্টা সবসময় করবে। কারণ ছোটরা অনুকরণ করতে পছন্দ করে এবং বড়দেরকে দেখে কিন্তু তারা শেখে। তোমাদের নিচের তুমি যে ক্লাসে পড়ো, তুমি যে শ্রেণীতে পড়ো তার নিচের শ্রেণীতে যেসব শিক্ষার্থীরা পড়ে তাদেরকে সবসময় স্নেহসুলভ আচরণ করবে, আদরের চোখে দেখবে। তারা যেহেতু বয়সে ছোট, তারা যে কোনো ভুল করতে পারে, এই ভুলটাকে তাদের প্রতি চিৎকার চেঁচামেচি না করে বা রাগ না দেখিয়ে তাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিতে হবে যে এটা ভালো আর এটা খারাপ, এটা করা যাবে না বা এটা করলে কি সমস্যা হতে পারে, এগুলো তাদেরকে সুন্দর করে
বুঝিয়ে দিতে হবে এবং সর্বোপরি নিজের আচরণটাকে সবসময় সংযত, বিনয়ী এবং নম্রতার রাখতে হবে। কারণ তোমাকে সবসময় মনে রাখতে হবে যে তোমাকে দেখে অন্য কেউ শিখছে। এজন্য অবশ্যই তোমার আচরণ ভালো এবং বিনয়ী হওয়া অত্যন্ত জরুরি। এরপর আছে প্রতিবন্ধীদের প্রতি আচরণ। প্রতিবন্ধীদের প্রতি আচরণ। প্রতিবন্ধী কোনো শিশু, সেটা পরিবারে থাকতে পারে অথবা পাড়া প্রতিবেশীদের মধ্যে থাকতে পারে, অথবা তুমি যে শ্রেণীতে পড়ো সেই শ্রেণীতে থাকতে পারে, অথবা তোমার উপরের শ্রেণীতে বা নিচের শ্রেণীতে থাকতে পারে। তো এই প্রতিবন্ধী যারা, তারা আসলে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার শিকার। এই প্রতিবন্ধকতার কারণে তারা কিন্তু পুরোপুরি সুস্থ মানুষের মতো জীবনযাপন করতে পারে না। তাদের কোনো না কোনো প্রতিবন্ধিতার কারণে কোনো না কোনো বাধা কিন্তু থেকে যায়। তাদের দৈনন্দিন কাজকর্ম বা অন্যান্য সব ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো সমস্যা থেকেই যায়। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে এই প্রতিবন্ধী যারা, তাদেরকে হাসি ঠাট্টা না করে বা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য না করে তাদেরকে যথাসম্ভব সহযোগিতা করা, যথাসম্ভব তাদের প্রতি সহানুভূতি দেখানো এবং সর্বোপরি তাদেরকে আলাদা চোখে না দেখে নিজের সহপাঠী বা নিজের বন্ধুকে যে চোখে দেখা হয় বা যেভাবে তাদের সাথে আচরণ করা হয়, এই প্রতিবন্ধীদের সাথেও ঠিক এইভাবে আচরণ করতে হবে। অনেক সময় দেখা যায় যে অনেক প্রতিবন্ধীরা সাধারণ শিক্ষার্থীদের মতোই স্কুলে পড়ে বা স্কুলে ভর্তি হয়, কিন্তু প্রতিবন্ধকতার কারণে অনেকে দেখা যায় ঠিকমতো হাঁটতে পারে না বা কারো হাতে সমস্যা থাকে, ঠিকমতো সে নিজের কাজ করা বা লেখা এগুলো করতে পারে না। অনেকের আবার দেখা যায় যে শুনতে সমস্যা থাকে, যাদেরকে শ্রবণ প্রতিবন্ধী বলা হয়। অনেকের দেখতে সমস্যা থাকে, দেখা যায় খুব হালকা দেখতে পায় বা ঝাপসা দেখতে পায়। এরকম যে শিক্ষার্থী যদি তোমার ক্লাসে থাকে, তাহলে সর্বোপরি তুমি তাকে সহযোগিতা করবে, তাকে সহমর্মিতার চোখে দেখবে। অনেক শিক্ষার্থীদের দেখতে সমস্যা থাকে, চোখে সমস্যা থাকে আংশিক। তারা দেখা যায় যদি পিছনের দিকের বেঞ্চে বসে, সেক্ষেত্রে সামনে বোর্ডে শিক্ষকের লেখা সে ঠিকমতো দেখতে পায় না, তার ওই লেখা দেখতে অসুবিধা হয়। এক্ষেত্রে যদি তোমরা তার জন্য যদি তোমরা একটু ছাড় দাও, তাকে সামনের বেঞ্চের দিকে বসার সুযোগ দাও, বা যদি বোর্ডের লেখাটা তাকে একটু পড়ে দাও, তাহলে কিন্তু তার জন্য এটা অনেক বড় একটা সুবিধা হয়। আবার অনেকে দেখা যায় যে কানে শুনতে পায় কিন্তু পুরোপুরি শুনতে পায় না, বা জোরে কথা বললে তখন শুনতে পায়। তো এক্ষেত্রে এরকম কোনো শিক্ষার্থী যদি তোমাদের ক্লাসে, তোমাদের শ্রেণীতে থাকে, তাহলে শিক্ষকের কথাটাকে তুমি যদি তার পাশে থাকে, তাকে বুঝিয়ে দিবে যে শিক্ষক এটা বলতে চাইছে বা এই কাজটা করতে বলেছে, এটা করো। এভাবে যদি তুমি প্রতিবন্ধীদেরকেও সাহায্য করো, তাহলে দেখবে তাদের সাথেও কিন্তু অনেক ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে। এবং এই প্রতিবন্ধীরা কিন্তু নিজেদের প্রতিবন্ধকতার কারণে অনেক বেশি হতাশা, অনেক বেশি হীনমন্যতায় ভোগে, নিজেদেরকে অনেক বেশি ছোট মনে করে, অন্যের থেকে নিজেদেরকে আলাদা করে রাখার চেষ্টা করে। তো যদি তোমরা তাদেরকে সর্বোপরি সহযোগিতা করো, সাহায্য করো, সহানুভূতির চোখে দেখো, তাহলে কিন্তু তাদের এই হতাশা বা হীনমন্যতা কিছুটা হলেও দূর হবে এবং তারাও তোমাদের মতো স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। এরপরে যেটা আছে পারিবারিক গোপনীয়তা রক্ষা। পারিবারিক
পরিবারে বাস করি এবং পরিবারেই আমরা কিন্তু সারা জীবন কাটাই। তো এই পরিবারের মধ্যে অনেকের পরিবারের সদস্য সংখ্যা বেশি, কোনো পরিবারে আবার সদস্য সংখ্যা কম। তো পরিবারেই যেহেতু আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাটাই, তো এই পরিবার কিন্তু আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই পরিবারের মধ্যে সমঝোতা রাখা বা পরিবারের সবার মধ্যে সম্পর্ক ভালো রাখা আসলে অত্যন্ত জরুরি। এজন্য পরিবারের মধ্যে একজনের সাথে একজনের কোনো কারণে কথা কাটাকাটি বা কোনো কারণে মনোমালিন্যতার সৃষ্টি হতেই পারে। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। একসাথে থাকতে হলে, একসাথে সবকিছু শেয়ার করে চলতে হলে কিন্তু এরকম হতে পারে। এটা হতে পারে এরকম, আবার কিন্তু এটা খুব দ্রুতই মিটে যায় বা মিটমাট হয়ে যায়। কিন্তু এই পরিবারের ভিতরের কথা বা ভিতরের গোপনীয় যেসব কথা, এটা যদি বাইরে প্রকাশ করা হয় বা বাইরে যদি বলা হয়, তাহলে কিন্তু সেটা পরিবারের শান্তি শৃঙ্খলা নষ্ট করে এবং পরিবারের সদস্যদেরকে দেখা যায় যে অনেক সময় অনেক বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। এজন্য পরিবারের বিভিন্ন সমস্যা এগুলা বাইরে মানুষের সাথে আলোচনা না করে বা বাইরে মানুষের সাথে না বলে যদি পরিবারের সদস্যরা সবাই মিলে যদি এটা সমাধান করার চেষ্টা করা হয় বা সমস্যা যদি একজন আরেকজনের সাথে শেয়ার করা যায়, তাহলে কিন্তু সমস্যাগুলো খুব সহজেই সমাধান হয়ে যায়। আবার পরিবারের সদস্যদের সবার মধ্যে কিন্তু সুসম্পর্ক বজায় থাকে। তো এই জন্য তোমাদের খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা পরিবারে কিন্তু চলার পথে কোনো না কোনো সমস্যা হতেই পারে, কারো না কারোর সাথে মতবিরোধ হতে পারে, মনোমালিন্য সৃষ্টি হতে পারে। কিন্তু এটাকে খারাপভাবে না নিয়ে বা নেতিবাচকভাবে না নিয়ে যদি এটা সমাধান করার চেষ্টা করা হয় ইতিবাচক পথ দিয়ে বা ইতিবাচকভাবে ভেবে যদি পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে এটা সমাধান করা হয়, তাহলে কিন্তু এটা সবার জন্য অত্যন্ত ভালো এবং পরিবারের সদস্যদের মধ্যেও কিন্তু সুসম্পর্ক বৃদ্ধি পায় এবং সবার সাথে সম্পর্কটা অনেক ভালো থাকে। এজন্য আমাদের খেয়াল রাখতে হবে যে পরিবারের ভিতরের কথা যেন আমরা বাইরে কারোর সাথে শেয়ার না করি বা বাইরে কারো কাছে না বলি। পরিবারের সমস্যা যদি পরিবারের ভিতরেই সমাধান করা যায়, সেটা আমাদের জন্য অনেক ভালো। কারণ আমরা আসলে যত যাই করি না কেন, পরিবারের বাইরে গিয়ে কিন্তু আমরা থাকতে পারি না বা পরিবারের বাইরে বের হয়ে কিন্তু আমরা কখনোই চলতে পারবো না। তো এই পরিবারের সদস্যদেরকে নিজের করে নেয়া বা আপন ভেবে নেয়া বা সুসম্পর্ক বজায় রাখা কিন্তু অত্যন্ত বেশি জরুরি। এটাও কিন্তু শিষ্টাচারের অন্যতম একটা উপায় বা মানবীয় গুণাবলীর অন্যতম একটা উপায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে শিষ্টাচার শিক্ষার কিছু উপায় বা কিছু পদ্ধতি দেখলাম। বয়োজ্যেষ্ঠ বা বড়দের প্রতি কিভাবে শ্রদ্ধা বা সম্মান জানাতে হয়, শিক্ষকের প্রতি শ্রদ্ধা, সমবয়সীদের প্রতি কেমন আচরণ হবে, তারপর ছোটদের প্রতি কেমন আচরণ করবে, প্রতিবন্ধীদের প্রতি কেমন আচরণ হওয়া উচিত এবং সর্বোপরি পারিবারিক বা পরিবারের সদস্যদের প্রতি আচরণ কেমন হওয়া উচিত সেটা সম্পর্কে আমরা জানতে পারলাম। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই শিষ্টাচারকে মনে প্রাণে পালন করার বা একজন ভালো মানুষ হয়ে গড়ে ওঠার চেষ্টা করবে এবং এই শিষ্টাচার পালনের মাধ্যমেই কিন্তু একজন ভালো মানুষ বা ভালো নাগরিক হয়ে ওঠা যেতে পারে এবং মানবীয় গুণাবলী অর্জনের জন্য এই শিষ্টাচার মেনে চলা অত্যন্ত জরুরি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।